প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের সাথে ভারত ও চীনের কেমন সম্পর্ক থাকা উচিত এবং ইন্টারন্যাশনাল যে রিলেশনশিপ সেটা বাংলাদেশের কেমন হওয়া উচিত তা নিয়ে আজকে আলোচনা করতে চাচ্ছি। যে বাংলাদেশের গণতন্ত্র এবং মানবাধিকারের যে সূচকগুলো আছে সেটা যদি দুর্বল হতে থাকে, তাহলে এই যে গ্রেট পাওয়ার তাদের যে কম্পিটিশন, সেই কম্পিটিশনে আমাদের টিকে থাকাটা কিন্তু খুবই ডিফিকাল্ট। বিগত দিনে নির্বাচনে কারচুপি নিয়ে অনেক সমালোচনা হয়েছে। বিশেষ করে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড অর্থাৎ আমেরিকা এবং আমেরিকার ঘরানার যে সমস্ত দেশগুলো রয়েছে তারা বারবার বলেছে যে এইখানে একটা ফ্রড ইলেকশন হয়েছে। চীন এবং ভারতের সাথে আসলে একটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে জেনারেলি আমাদের কী ধরনের চ্যালেঞ্জ রয়েছে, ডক্টর ইউনূসের সামনে আসলে কী চ্যালেঞ্জ আছে। শেখ হাসিনার সরকারের পতনের পর পৃথিবীর বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের যে কূটনৈতিক সম্পর্ক সেটা কেমন হবে বা কেমন চলছে, কেমন হওয়া উচিত, এ নিয়ে আমাদের পত্র পত্রিকা এবং টিভি সহ প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ায় বিভিন্ন বুদ্ধিজীবী মহল এবং এক্সপার্টরা বিভিন্ন ধরনের মতামত দিচ্ছেন এবং নানা ধরনের গুঞ্জন রয়েছে মানুষের মধ্যে। ভারত ও চীনের মধ্যে একটি ভারসাম্যমূলক কূটনৈতিক সম্পর্ক বাংলাদেশ কি বজায় রাখতে পারছে বা রাখতে পারবে? ডক্টর ইউনূসের সামনে সবচেয়ে বড় বড় কী চ্যালেঞ্জ রয়েছে সেগুলো নিয়েই আজকের এই আলোচনা। আমরা দেখব যে এই যে প্রশ্নগুলো মানুষের মনে ঘুরছে বর্তমান সময়ে, সেগুলোর সমাধান কি এবং সেগুলো কিভাবে হচ্ছে এবং কেন হয়েছিল সেগুলো নিয়ে আমরা কথা বলছি। শেখ হাসিনা সরকার যখন ছিলেন ক্ষমতায়, দেখুন প্রায় 15 বছরের মতো তিনি কিন্তু চীন এবং ভারতের মধ্যে এক ধরনের ভারসাম্যমূলক সম্পর্ক বজায় রেখেছিলেন। কিন্তু শেষের দিকে, একেবারে শেষের দিকে উনি যে চীনে গেলেন, সেখান থেকে বোঝা গেল চীনের সাথে ওনার একটা সম্পর্কের টানপড়ন চলছে এবং চীন যে কোনো কারণেই হোক ওনার উপরে অসন্তুষ্ট ছিলেন। কিন্তু বিগত দিনগুলোতে তিনি কিন্তু সুন্দরভাবে চীন এবং ইন্ডিয়ার সাথে একটি যে ভারসাম্যপূর্ণ অবস্থান বজায় রাখতে পেরেছিলেন। আপনারা খেয়াল করে দেখবেন, আওয়ামী লীগ গভর্নমেন্টের পতনের পর প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ইন্ডিয়াতে চলে গেলেন, আশ্রয় নিলেন এবং ওনার যে রেড পাসপোর্ট সেটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার এটা বাতিল করে দিয়েছে। ভারত শেখ হাসিনার জন্য যে অবস্থান, এটা তাকে ফেরত দেওয়া হবে কি না বা ফেরত চাওয়া হবে কি না, এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যেই একটা টানপড়ন রয়েছে এবং ডিপ্লোম্যাট ওয়েতে কথাবার্তা চলছে বাংলাদেশের মধ্যে। আপনি যদি দেখেন যে গত বেশ কয়েক বছর ধরে এক ধরনের অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট গ্রো করেছে এবং বেশ কিছু কারণে এই যে বাংলাদেশের জনগণের অ্যান্টি সেন্টিমেন্ট গ্রো হওয়ার এই কারণ রয়েছে। এর পিছনে ইন্ডিয়ার কিছু কার্যক্রম যেগুলো বাংলাদেশের মানুষকে অ্যান্টি ইন্ডিয়ান হওয়ার একে মানে প্রসেসিংয়ে নিতে বাধ্য করেছে। তার মধ্যে অন্যতম হচ্ছে তিস্তার পানি বন্টন, এবং তিস্তার পানি বন্টন নিয়ে গত শেখ হাসিনার সরকারও বহু চেষ্টা করেছে ভারতের সাথে, কিন্তু ন্যায্য অধিকার পায়নি। তার জন্য বাংলাদেশের জনগণ ভারতের এন্ট্রিতে তাদের মনোভাব তৈরি হয়েছে। এরপরে রয়েছে ভারতের যেটা বর্ডার কিলিং, এটা কিন্তু একটি বড় অ্যান্টি সেন্টিমেন্ট গ্রো, ভারতের সাথে বাংলাদেশের যে অ্যান্টি সেন্টিমেন্ট গ্রো হলো এটা একটি বড় অন্যতম কারণ। এই বর্ডার কিলিং নিয়ে যে গত সরকার অনেকটাই চুপ ছিল, যে হয়তো ইন্ডিয়ার সাথে তাদের সম্পর্ক ছেদ পড়তে পারে এই ইস্যুর কারণে হয়তো বা প্রতিবাদ করা হয়নি। ইন্ডিয়ার আরেকটি বাংলাদেশের মানুষ অ্যান্টি সেন্টিমেন্ট গ্রো করার আরেকটি অন্যতম কারণ হচ্ছে এনআরসিতে তারা যে
অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা করেছে, এই বিষয়গুলো নিয়ে যে এটা হচ্ছে বাংলাদেশের জনগণ অ্যান্টি সেন্টিমেন্ট গ্রো করার আরেকটি অন্যতম কারণ। এবং বিগত দিনগুলোতে তারা চেষ্টা করেছে এই অ্যাক্টের মাধ্যমে বাংলাদেশ থেকে 47 বা তারও পূর্ববর্তীতে যারা পশ্চিমবাংলা, আসাম সহ অন্যান্য এলাকায় গিয়েছে তাদেরকে ফেরত পাঠানোর একটি পদ্ধতি। সেখানে ভারতকে হয়তো হুঁশিয়ারি কোনো উচ্চারণ করা হয়নি, যার কারণে অনেকটাই বাংলার জনগণ অ্যান্টি ইন্ডিয়ান যে সেন্টিমেন্ট সেটা বাংলার জনগণের মধ্যে গ্রো করেছে, ছাত্র সমাজের মধ্যে সেটা গ্রো করেছে। এরপরে দেখুন যে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে বিগত দিনগুলোতে, বিগত 15 বছর বাংলাদেশের বিভিন্ন বড় দলগুলো এই গণতন্ত্র নিয়ে অনেক আন্দোলন সংগ্রাম করেছে। তাদেরকে নিষ্ঠুরভাবে যে পদদলিত করা হয়েছে, র্যাব দিয়ে, পুলিশ ফোর্স দিয়ে যেভাবে তাদেরকে নির্যাতিত নিপীড়ন করা হয়েছে, এটা মানবাধিকারের লঙ্ঘন। এটা কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ভালোভাবে নেয়নি, তারা কিন্তু গুম খুনকে সেভাবে পছন্দ করে না। তাই তো 2021 সালে আমেরিকা র্যাবের উপর একটি স্যাংশন দিল, এবং এই স্যাংশনে তাদের অভিযোগ ছিল যে র্যাব গুম এবং খুন করছে, এবং স্পেসিফিক অভিযোগ ছিল বিদায় তারা র্যাবের উপরে তারা কিন্তু যে স্যাংশন সেটা জারি করলো। এরপরে যে ইলেকশন হলো, সেই ইলেকশনে যে পরবর্তীতে আমেরিকা ভিসা পলিসি আরোপ করলো, এবং এই অভিযোগ থাকা সত্ত্বেও ভারত গত সরকার অর্থাৎ শেখ হাসিনা সরকারকে কোনো ধরনের ক্রিটিসিজম কিন্তু করেনি, এবং ক্রিটিসিজম না করার কারণে বরঞ্চ আরও উল্টো সাপোর্ট দেওয়ার কারণে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডও অনেকটা ভারতের এই নীতিকে সে সহজভাবে মেনে নেয়নি। এবং এই যে সমস্ত কিছু এগুলো মিলিয়েই, সব কিছু মিলিয়েই বাংলাদেশের জনগণের মাঝে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট তৈরি হয়েছে। এবং এখন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় আরও অ্যান্টি সেন্টিমেন্ট গ্রো করলো, সেটার কারণ হচ্ছে দেখেন যে 15 জেলায় যে বন্যা হলো, ছাত্র জনতা থেকে শুরু করে বাংলার জনগণ কিন্তু এটা ধরে নিল যে ইন্ডিয়ার কারসাজিতে পানি যে গেটগুলো খুলে দেওয়া হয়েছে, বাঁধগুলো খুলে দেওয়ার কারণে 15 জেলায় 56 লক্ষ লোক সেখানে ভেসে গিয়েছে, অর্থাৎ বন্যায় কবলিত হয়েছে। বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়েছে, বাংলাদেশের জনমানব দুর্ভোগ বেড়েছে, জনগণ এই দুর্গতির জন্য ইন্ডিয়াকে দায়ী করছে। এখন এই যে শেখ হাসিনাকে ইন্ডিয়া আশ্রয় দিল, এটা ভালোভাবে নেয়নি কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এবং তার পিছনে যে ছাত্র জনতা রয়েছে তারা। এটা যদি দেখা যাচ্ছে যে দীর্ঘমেয়াদী হয়, সেক্ষেত্রে বাংলাদেশের মানুষ, বিশেষ করে ছাত্র জনতা যারা আন্দোলন করেছে, 5ই আগস্টের আন্দোলনের ফসলে যে সরকার এসেছে তাদের মধ্যে এবং ইঞ্জিনিয়ারের একটা প্রশ্ন কিন্তু তাদের মধ্যে গ্রো করবে। এবং আওয়ামী লীগ সরকারের যে এত দুর্নীতি করেছে, এত কিছু করেছে, তাতে ভারত যে প্রশ্রয় দিচ্ছে, আশ্রয় দিচ্ছে, সেই সেন্টিমেন্টটা কিন্তু বাংলাদেশের জনগণের মধ্যে প্রভাব ফেলবে। এবং শেখ হাসিনার যে দীর্ঘমেয়াদী অবস্থান ভারতে যদি হয় এবং এর প্রভাব কীরকম হবে সেটা এই মুহূর্তে বলা ভীষণ ডিফিকাল্ট, কারণ সেটা বাংলাদেশের মানুষ হয়তো ভালোভাবে নেবে না। এবং চায়না ভারতের সাথে যে একটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক, সেক্ষেত্রে কিন্তু চায়নাও খুব একটা ভালোভাবে নেবে না এই পলিসিতে, যার কারণে চায়না কিন্তু এখন বিএনপির সাথে তাদের ঘনিষ্ঠতা বৃদ্ধি করছে। কিন্তু বিএনপি যখনই ক্ষমতায় এসেছে, চায়না কিন্তু বিএনপির সাথে সম্পর্কটা সবচেয়ে বেশি ভালো ছিল, এবং আওয়ামী লীগ যতবারই বাংলাদেশের ক্ষমতায় এসেছে ততবারই তার ইন্ডিয়ার সাথে সম্পর্ক ভালো ছিল। এবং ইন্ডিয়ার সাথে সম্পর্ক ভালো থাকার কারণও রয়েছে। শেখ হাসিনা 15ই আগস্টে তার বাবার নির্মম হত্যাকাণ্ডের পর তিনি কিন্তু ইন্ডিয়ায় আশ্রয় নিয়েছিলেন। পরবর্তীতে তার সাথে নরসিংহ রায়, পরবর্তীতে যতগুলো সরকারি এসেছে তাদের সাথে যে ভারতের সাথে যে বাংলাদেশের আওয়ামী লীগের গভীর একটি সম্পর্ক, এবং সেই গভীর সম্পর্ক এটা কিন্তু কখনোই ছেদ হয়নি। আর চায়নার সাথে
বিএনপির সম্পর্ক এটাও একটা নারীর টান। কারণ ৭৫-এর ১৫ই আগস্টে শেখ মুজিবের হত্যাকাণ্ডের পর চায়না কিন্তু বাংলাদেশকে দ্বিতীয় যে সমর্থনকারী দেশ, অর্থাৎ সেই দেশ কিন্তু চায়না। এবং চায়নার সাথে বিএনপির বিভিন্ন সরকারের সময়, বিশেষ করে খালেদা জিয়ার সরকারগুলোর সময় অত্যন্ত ভালো সম্পর্ক ছিল। এই যে ইন্টারন্যাশনাল যে সম্পর্ক, একটি দেশের সাথে একটি দেশের আরেকটি দেশের যে বৃহৎ দলগুলোর সাথে যে একটি সম্পর্ক তৈরি করে, সেক্ষেত্রে যে সম্পর্ক তৈরি হয় সেটা কিন্তু চলছে। আর শেখ হাসিনা সরকারের একটা বড় অ্যাচিভমেন্ট ছিল, সেটা হচ্ছে 15 বছর প্রায় শেষের দিকে বাদে সে ভারত এবং চীনকে সে অনেকটাই ভারসাম্য রেখে তাদের সাথে চলতে পেরেছে, এবং এক্ষেত্রে সে অনেকটাই সাকসেসফুল ছিল। এবং সেই সাকসেসনেসটা শেষের দিকে হয়তো রাখতে পারেনি। এখন আরেকটি বিষয়, ভারত কেন আওয়ামী লীগকে এত বেশি সাপোর্ট দিয়ে আসছিল, এটার একটা কারণ ছিল। কারণ ইন্ডিয়ার কিন্তু একটা বড় কনসার্ন হলো তার সিকিউরিটি, অর্থাৎ নর্থ সাউথ, যেটা কিন্তু 2-3 দিন আগে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্পষ্ট বলেছেন যে পশ্চিম বাংলাকে যদি অশান্ত করে, তাহলে নরেন্দ্র মোদীকে হুঁশিয়ার করে দিচ্ছেন আপনার নর্থ সাউথ কিন্তু অস্থির হয়ে যাবে, আসাম কিন্তু অস্থির হয়ে যাবে। এই যে ইন্ডিয়ার কনসার্ন নর্থ 7 সিস্টারের উপরে, অর্থাৎ তার সিকিউরিটি, আসাম সহ মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা থেকে শুরু করে এই যে তার অরুণাচল প্রদেশ সহ এই যে অঞ্চল, এই অঞ্চলের যে তার সিকিউরিটি, সেই সিকিউরিটিকে বজায় রাখার জন্য আওয়ামী লীগকেই সবচেয়ে বেশি ডিপেন্ডেবল মনে করেছে ভারত সরকার। এবং ভারত সরকারের এটা করার সঙ্গত কারণও রয়েছে, কারণ এই সময় আওয়ামী লীগ কখনই কিন্তু তাদের যে বিচ্ছিন্নতাবাদী দল রয়েছে তাদের কোনো আশ্রয় দেয় নাই, এবং তাদের 7 সিস্টার্সে তারা অনেকটা স্টেবিলিটি তৈরি করতে পেরেছিল। এটা আওয়ামী লীগের এক ধরনের ভারতকে মানে শান্ত রাখার অন্যতম একটি প্রক্রিয়া ছিল। কিন্তু বিএনপির সময় ভারত দেখেছে আসামের যে উলফা, তাদের যে অস্ত্র সহ বিভিন্ন বিষয়, সেই সময় যে লুৎফুজ্জামান বাবরের যে সমস্যা এবং ভারতের সাথে বাংলাদেশের যে একটি সমস্যা তৈরি হয়েছিল, সেইটা বিবেচনা করে আমার মনে হয় ভারত সবসময় আওয়ামী লীগকেই সবচেয়ে ডিপেন্ডেবল দল এবং নির্ভরযোগ্য দল হিসেবে তারা ভেবে এসেছে, এবং সেই কারণেই আওয়ামী লীগকে তারা সবচেয়ে বেশি প্রিফার দিত। এবং আওয়ামী লীগের আমলে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যে কানেক্টিভিটি এবং বাংলাদেশের মধ্যে দিয়ে যে ট্রানজিট এবং ট্রান্সশিপমেন্ট, এগুলো নিয়ে বেশ কিছু চুক্তি হয়েছিল। এবং এটা নৌপথে, সমুদ্রপথে এবং ল্যান্ড রুটে, রেল যোগাযোগের ক্ষেত্রে এটা অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু সেক্ষেত্রে একটু প্রশ্ন রয়ে যায়, এক্ষেত্রে বাংলাদেশ কি তার অর্থনৈতিক সুবিধাগুলো নিতে পেরেছে কিনা, এবং বাংলাদেশ এক্ষেত্রে কতটা লাভবান হয়েছে, সেই চুক্তিতে কী ছিল, এটা যদি জানা যায় তাহলে কিন্তু বোঝা যেত সেখানে কি আওয়ামী লীগ বাংলাদেশের স্বার্থ দেখেছিল কিনা। এবং যদি দেখে থাকে তাহলে তারা তাদের দেশপ্রেমিকতা অনেকাংশেই দেখিয়েছেন, আর যদি না দেখিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তাদের ব্যর্থতা। এই যে এই সকল নিয়ে যে প্রশ্ন, এবং সেটা আরও বিশ্লেষণের বিষয় রয়েছে। এখন দেখার বিষয়, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কেয়ারটেকার গভর্নমেন্ট বা ইন্টারিম গভর্নমেন্ট, যেটা সেই গভর্নমেন্ট আসলে এটা কি চিরস্থায়ী তো গভর্নমেন্ট নয়, এই গভর্নমেন্ট তো দীর্ঘমেয়াদী নয়, কারণ এটা খুবই সামান্য সময়ের জন্য, হয়তো বা 1 বছর 2 বছর এরকম কিছু হতে পারে, অথবা সকল দলের সম্মিলিত একটা ডিসিশনে হতে পারে তারা কতদিন ক্ষমতায় থাকবেন। তারা কি সংস্কার করার জন্য এই যে ভারতের সাথে চুক্তিপত্রগুলো, সেই চুক্তিগুলো কি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার ইগনোর করবে নাকি কাট আপ করে দেবে, এগুলো কিন্তু একটি পলিটিক্যাল ডিসিশনের বিষয়। সেক্ষেত্রে দেখা যাক এই যে অন্তর্বর্তী গভর্নমেন্ট, এই গভর্নমেন্টের ভূমিকা কি হয়, এবং সেটা জাতির সামনে পরিষ্কার হবে আগামী দিনগুলোতে। এখন এই সরকার যেটা গতকালকে
ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার বাংলাদেশের সকল দলগুলোর সাথে যে আলোচনা শুরু করেছে সেটা কিন্তু অনেকটাই ভালো। সেক্ষেত্রে তিনি কি ভূমিকা রাখবেন দলগুলোর কাছে সেই পরামর্শ চাচ্ছেন। অনেক দলই কিন্তু বলেছে সংস্কার করতে হবে। এখন সংস্কার কি কোন ধরনের সংস্কার করবে? সেটা কি সংবিধানের নতুন করে রিফর্ম নতুন করবে নাকি রিরাইট করবে? এই ধরনের প্রশ্ন কিন্তু এসেছে এবং এই সরকার কি সংস্কার করবে সেগুলো প্রশ্ন এসেছে এবং সেগুলো সাজেশন কিন্তু ইতিমধ্যে চেয়েছেন। এদের কিন্তু প্রধান কাজ প্রত্যেকটি দল বিএনপি সহ সকল ইসলামিক দল সহ সকলেই কিন্তু একই কথা বলেছে, আপনাদের প্রধান কাজ হচ্ছে নির্বাচন দেওয়া এবং নির্বাচনকে সুষ্ঠুভাবে করা, ফ্রি ফেয়ার ইলেকশন দেওয়া এবং সেই ফ্রি ফেয়ার ইলেকশন করতে যা যা করার প্রয়োজন সেই সংস্কারগুলো আপনারা করবেন। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে এখানে চায়না এবং ইন্ডিয়ার সাথে বা জাপান বা অন্যান্য দেশের সাথে বিভিন্ন সময় যে চুক্তিগুলো করেছে সেগুলোতে এই ইন্টারিম গভর্নমেন্ট হাত দেবে না মনে হয়। এতে কারণ অনেক ইনভেস্টমেন্টের ব্যাপার রয়েছে, অনেক বড় বড় প্রজেক্ট রয়েছে, সেই প্রজেক্টগুলো বাতিল করবে কি করবে না সেগুলোর ডিসিশন এই ইন্টারিম গভর্নমেন্টের নেওয়া উচিত হবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন সাপেক্ষ বিষয় এবং সেটা করবেন কিনা সেটাও ভাবার বিষয়। সেটা দেখা যাবে আগামী 2-1 মাস পরেই তা কিন্তু প্রতিফলিত হবে যে কি হচ্ছে এই বড় বড় মেগা প্রজেক্টগুলো নিয়ে বিভিন্ন সরকারের সাথে। কারণ এই মেগা প্রজেক্টে ইন্ডিয়ার সাথে রয়েছে, চায়নার সাথে রয়েছে, জাপানের সাথে রয়েছে, সেগুলোর চুক্তিগুলো বিগত 15 বছর হয়েছে এবং অনেকখানি এগিয়েও গিয়েছে। সেক্ষেত্রে এগুলো কি করে সেটা দেখার বিষয়। পররাষ্ট্র যে উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি কিন্তু ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন যে চীন এবং ভারতের সাথে তারা আসলে একটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখবে। জেনারেলি আসলে তাদের কি ধরনের চ্যালেঞ্জ আছে এবং ডক্টর ইউনূসের সামনে কি চ্যালেঞ্জ আসছে, বাংলাদেশের পররাষ্ট্র কেমন হচ্ছে, তারা কি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাচ্ছে নাকি শত্রু চাচ্ছে। তারা যে অনেকটাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাচ্ছে, কারোর সাথে শত্রুতা নয়, তা ডক্টর মোহাম্মদ ইউনূস নরেন্দ্র মোদীর সাথে ফোনে কথা বলার কারণেই বোঝা গিয়েছে। এবং তিনি কিন্তু নরেন্দ্র মোদীর সাথে বিভিন্নভাবে কথা বলেছেন এবং তাকে বাংলাদেশে আসার আমন্ত্রণও জানিয়েছেন। এখন এই যে পররাষ্ট্র নীতি, সেই পররাষ্ট্র নীতিতে ইন্টারিম গভর্নমেন্ট তারা যে চেঞ্জ করে ফেলবে আগের যে পররাষ্ট্র নীতি সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, তার প্রতিফলনও কিন্তু দেখা যায়নি। এবং উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পরই তিনি সাংবাদিকদের বলেছিলেন এবং উনি যেটা বলেছেন যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রেও এবং তিনি কিন্তু ভারতীয় রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ করেছেন, অর্থাৎ কমিশনারের সাথে 2 সপ্তাহ আগে যে পররাষ্ট্র অ্যাডভাইজার তিনি যে সাক্ষাৎ করেন এবং ভারতীয় হাই কমিশনার যে প্রণয় ভার্মা তিনি কিন্তু প্রধান উপদেষ্টার সাথেও কথা বলেছেন এবং তারা যে ইন্ডিয়ার সাথে একটা সম্পর্ক তৈরি করতে চায় এটাও কিন্তু একটা ইঙ্গিত। কারণ সবার আগে কিন্তু ইন্ডিয়ার পররাষ্ট্র হাই কমিশনারের সাথে পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা কথা বলেছেন এবং তিনি তার পরবর্তীতে চীনের উপদেষ্টার সাথে প্রধান উপদেষ্টার সাথে চীনা রাষ্ট্রদূত তারাও কথা বলেছে। এই যে কথা বলা, অবশ্যই দেখা করা, এগুলো কিন্তু সম্পর্ককে ডেভেলপ করারই একটি সাইন এবং এই সাইনটি অবশ্যই তাদের দেশে পৌঁছে যাচ্ছে। এবং চীনের ক্ষেত্রে যেখানে ভেরি ইন্টারেস্টিং বিষয় যে চীনারা কিন্তু বাংলাদেশের পলিটিক্যালি কোনো বিষয় নিয়ে ইন্টারফেয়ার করে না, ভারত যেরকম করে কিন্তু চায়নারা এক্ষেত্রে কোনো ইন্টারফেয়ার করে না। তারা চায় বাংলাদেশে তাদের পলিটিক্যাল স্টেবিলিটি থাকুক এবং তারা চায় চীনের সাথে বাংলাদেশের যে প্রচুর পরিমাণে ট্রেড রিলেশন রয়েছে সেটা যেন বজায় থাকে। আপনারা জেনে থাকবেন যে চীনের সাথে বাংলাদেশের 25 থেকে 26 বিলিয়ন ডলারের সমমূল্যের একটা ট্রেড রয়েছে, অর্থাৎ চীন 25 থেকে 26 মিলিয়ন ডলারের সমমূল্যের এক্সপোর্ট করে বাংলাদেশে, যেটা তাদের একটা বড় একটি বাজার এবং এই এক্সপোর্ট মার্কেট তো তারা চায় না নষ্ট হয়ে যায় এবং তাদের অনেকগুলো কোম্পানি অর্থাৎ চাইনিজ কোম্পানি বাংলাদেশে কিন্তু কাজ করছে এবং তারা তার জন্য বাংলাদেশের স্টেবিলিটি চায় এবং সরকারের সাথে কাজ করতে চায়। এই জিনিসগুলো তারা চায়। আর ইন্ডিয়ার দিক থেকে যেটা বলবো যে আপনারা দেখবেন যে ইন্ডিয়া বাংলাদেশে তাদের পছন্দ মতো সরকার চায়
এর বিভিন্ন ধরনের কারণ রয়েছে। কারণ বাংলাদেশ যদি ইনস্টেবিলিটি হয়, এটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথমে ক্ষমতা নেওয়ার পূর্বেই বলেছে, বাংলাদেশ ইনস্টেবিলিটি হলে তাদের যে 7 সিস্টার সেটাও কিন্তু এবং পার্শ্ববর্তী যেসব এলাকা রয়েছে সেগুলো অস্থিতিশীল তৈরি হবে। এজন্য ইন্ডিয়া চায় তাদের পছন্দ মতো সরকার থাক। ইন্ডিয়ারও কিন্তু এখানে বিরাট একটা ট্রেডের ব্যাপার রয়েছে। 12 থেকে 13 বিলিয়ন ডলার ইন্ডিয়া কিন্তু এক্সপোর্ট করে বাংলাদেশে। অর্থাৎ চায়না এবং ইন্ডিয়ার বড় বাজার হচ্ছে, তাদের এক্সপোর্ট করার বড় বাজার হচ্ছে বাংলাদেশ। কিন্তু বাংলাদেশ কিন্তু ইন্ডিয়া বা চায়না এক্সপোর্ট কম করে এবং তারা বেশি এক্সপোর্ট করে। বাংলাদেশ তাদের কাছ থেকে ইম্পোর্ট করে বাংলাদেশ বেশি। এক্ষেত্রে বাংলাদেশের এক্সপোর্ট মার্কেট আবার কারা? বাংলাদেশের এক্সপোর্ট মার্কেট হচ্ছে আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন। এই যে বাংলাদেশের সাথে কিছু দেশের রয়েছে এক্সপোর্ট সম্পর্ক, আর বাংলাদেশের সাথে আবার কিছু দেশের রয়েছে ইম্পোর্ট সম্পর্ক। এই যে এক্সপোর্ট ইম্পোর্ট সম্পর্কে অবশ্যই একটা ট্রেড রিলেশন কিন্তু একটি বড় বিষয়। ইচ্ছা করলেই আপনি তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারবেন না। এবার ভারতের আরেকটি জিনিস দেখবেন যে বাংলাদেশ থেকে প্রতি বছর কয়েক লক্ষ ট্যুরিস্ট কিন্তু ইন্ডিয়াতে যায়। এদের কারণ হচ্ছে ইন্ডিয়ায় তারা চিকিৎসার জন্য যায় এবং ইন্ডিয়ায় তাদের এই যে চিকিৎসা করা এর জন্য অর্থাৎ ইন্ডিয়ায় কিন্তু এটা একটা বিরাট ইনকাম। বাংলাদেশের যে স্বাস্থ্য খাতের ভঙ্গুর অবস্থা এর জন্য দায়ী, কারণ ভালো চিকিৎসা না পাওয়ার কারণে বাংলাদেশের জনগণ উন্নত চিকিৎসার জন্য ইন্ডিয়া যেতে বাধ্য হচ্ছে। এ থেকেও ইন্ডিয়া কিন্তু বৈদেশিক মুদ্রা আয় করে থাকে এবং ইন্ডিয়ার সাথে যে বিদ্যুতের যে বাংলাদেশকে আমদানি করতে হয় আর ইন্ডিয়া যে এক্সপোর্ট করে সেটা একটি অন্যতম কারণ। এবং ইন্ডিয়ার আরেকটি কারণ রয়েছে যে ইন্ডিয়ার কিন্তু অনেক এক্সপার্ট বা অনেক সিটিজেন বাংলাদেশে কাজ করছে, তারা কিন্তু হাই এন্ড কাজ করে এবং বিভিন্ন টেকনিক্যাল ম্যানেজমেন্ট লেভেলে কাজ করে এবং সেটা কিন্তু উচ্চ বেতনে কাজ করে। এই যে পলিটিক্যাল সম্পর্ক, এর জন্য তারা কিন্তু অবশ্যই ভালো পলিটিক্যাল সম্পর্ক বজায় রাখতে চায়, কারণ এটাও কিন্তু তাদের একটা অর্থ আয় করার একটা অন্যতম উপায়। অর্থাৎ তাদের দেশের এক্সপার্ট লোকজন বাংলাদেশে এসে চাকরি করে সেই টাকা তারা ইন্ডিয়ায় নিয়ে যাচ্ছে, এটাও কিন্তু একটা বড় কারণ। সেক্ষেত্রে বাংলাদেশের আর ইন্ডিয়ার যে সম্পর্ক সেই সম্পর্কগুলো কিন্তু বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ নেই। এখন বাংলাদেশও কিন্তু সেটা চাইবে না, কারণ তাহলে তার ব্যবসা বাণিজ্যের যে এক্সপার্ট লোকগুলো হঠাৎ করে চলে গেলে ব্যবসা বাণিজ্য ফল্ট করবে এবং এই সব বিষয় বাংলাদেশ কিভাবে চলবে এবং পার্শ্ববর্তী দেশগুলোর সাথে তার যে ট্রেড রিলেশন সেই সম্পর্ক কিভাবে বজায় রাখবে, এবং সেটা বাংলাদেশের যে সরকারি আসুক না কেন ভারত এবং চীনকে অবজ্ঞা করার কোনো কারণ নেই। তাদের সাথে মিনিমাইজ করে চলতে হবে, কারণ বাংলাদেশের ইকোনমি ডিপ্লোমেসিতে তাদের যে পররাষ্ট্র নীতি সেটা হুটহাট পরিবর্তন করার কোনো সুযোগ নেই, কারণ 17 কোটি মানুষের কর্মসংস্থানের বিষয় রয়েছে। বাংলাদেশ হচ্ছে একটা মিডল ইনকাম দেশে পরিণত হচ্ছে এবং এই যে ট্রেড এবং এই যে ফ্যাসিলিটিস এই যে গুলো চলছে, এই ফ্যাসিলিটিস এবং এক্সপোর্ট ইম্পোর্ট এবং এর সাথে যে আমাদের ব্যবসা বাণিজ্য জড়িয়ে রয়েছে এবং ইউরোপীয় ইউনিয়ন রয়েছে, এই তাদের সাথে আমাদের যে ব্যবসা বাণিজ্য রয়েছে, অর্থাৎ আমাদের পণ্য তাদের দেশে যে এক্সপোর্ট করছি আমরা ইউএস, কানাডা, অস্ট্রেলিয়া সহ ইউরোপীয় ইউনিয়নে, তাদের সাথেও কিন্তু সম্পর্ক বিষয় রয়েছে। কিন্তু তারা আবার অন্য ধরনের চাপ দেয়। তাদের চাপটা হচ্ছে তারা চায় এদেশে গণতন্ত্র থাকুক, তারা চায় এদেশের স্টেবিলিটি থাকুক, তারা চায় এদেশে মানবাধিকার গণতান্ত্রিক মানবাধিকার থাকুক, ফ্রিডম অফ স্পিচ থাকুক, ফ্রিডম অফ প্রেস থাকুক, এটা তারা চায়। এবং তারা হিউম্যান রাইটসের উপরে অত্যন্ত বেশি গুরুত্ব দেয়, বিশেষ করে আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, কানাডা এই সকল দেশ। আর ভারত তার স্বার্থগুলো দেখে, চীন তার ব্যবসা বাণিজ্যের স্বার্থগুলো দেখে এবং ইন্দো প্যাসিফিক জোনে যে জিও পলিটিক্স সেখানে ভারত এবং চীনের ভূমিকা সবচেয়ে বেশি, কারণ তাদের পলিটিক্যাল যে ভিউ সেখানে বাংলাদেশ একটি মোস্ট ইম্পর্টেন্ট কান্ট্রি ইন দিস টেরিটরি। এবং আপনারা জানেন যে ইন্ডিয়া ইন্দো প্যাসিফিক যে রিজন রয়েছে সেখানে দক্ষিণ যে বঙ্গোপসাগর সেখানে তাদের যে কম্পিটিশন চীন, ভারত এবং আমেরিকার মধ্যে এই গ্রেট পাওয়ার মধ্যে যে কম্পিটিশন সেটা কিন্তু মধ্যমণি বা
মূল যে জিওগ্রাফিক্যাল প্লেস সেটা কিন্তু বাংলাদেশের। কারণ বাংলাদেশ কিন্তু ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর সাথে সংযোগকারী যে একটা স্ট্র্যাটেজিমূলক এরিয়া, এবং ভৌগোলিক কারণে এটা কিন্তু গ্লোবাল পাওয়ারদের জন্য একটি মনোযোগের বিষয়, এবং এই অঞ্চল তারা কিন্তু মনোযোগ দিচ্ছে। এবং এখানে তারা 3 লেনের যে ট্রেড, সেটার কিন্তু একটা বিশাল ভলিউমে ট্রেড হয় এই অঞ্চল দিয়ে। চায়না এই অঞ্চলকে যেরকম তাদের কন্ট্রোলে রাখতে চায়, আবার পশ্চিমা বিশ্ব তারাও চায় এই অঞ্চলকে তাদের কন্ট্রোলে রাখতে। আবার ভারতও চায় তার এই অঞ্চলে অন্য কেউ এসে নাক গলাক, কারণ ভারত মহাসাগরের এবং বঙ্গোপসাগর এগুলো ভারতের অন্তর্ভুক্ত এলাকা। ভারত চাইতো ভারতের ভূমিকা এখানে হচ্ছে সে বড় ভাই সুলভ, এবং পশ্চিমা বিশ্ব এবং ভারত চীন এর সাথে যে জটিল মেরুকরণ, সেই মেরুকরণে কিন্তু বড় ভূমিকা রয়েছে। এবং সেই জায়গায় বিশেষ করে আপনারা দেখবেন ইউক্রেন রাশিয়া ওয়ারের পর এই মেরুকরণটা কিন্তু আরও জটিল থেকে জটিলতর হচ্ছে এবং গভীর থেকে গভীরতর হচ্ছে। বাংলাদেশ এক্ষেত্রে যেন ত্রিমুখী একটা চাপে পড়েছে, এবং এই ত্রিমুখী চাপকে ব্যালেন্স মেনটেন করা কিন্তু খুবই কঠিন কাজ। সেই কাজটি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যে সরকার সেটা করতে পারবে কিনা সেগুলো কিন্তু দেখতে হবে। বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার যে সূচক, সেইগুলো যদি দুর্বল হতে থাকে, এই গ্রেট পাওয়ার যারা তারা কিন্তু বাংলাদেশে চাপ প্রয়োগ করবে, এবং তখন কিন্তু এদেরকে ব্যালেন্স করা ভেরি ডিফিকাল্ট হবে। সেক্ষেত্রে বাংলাদেশের এই চাপগুলো ওভারকাম করতে হলে আমাদের অর্থনৈতিক সক্ষমতা গড়ে তুলতে হবে, এবং নিজেদের যে ব্যাংকিং ইকোনমি সেক্টর সেগুলোকে কিন্তু ঢেলে সাজাতে হবে, এবং দেশের আপনার প্রশাসন ঢেলে সাজাতে হবে। প্রচুর পরিমাণের যে করাপশন, সেই করাপশনকে আপনাকে স্টপ করতে হবে। মানি লন্ডারিং, অর্থাৎ যে পরিমাণ টাকা বিদেশে লন্ডারিং হয়েছে সেই টাকা ফেরত নিয়ে আসতে হবে, এবং আমাদের যে এক্সপোর্ট এবং বিশেষ করে ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF-এর উপর যে নির্ভরতা সেটা কমিয়ে আমাদের এক্সপোর্ট বৃদ্ধি করতে হবে, এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের উপর আমাদের ডিপেন্ড করতে হবে আমাদের প্রোডাকশন দিয়ে, অর্থাৎ আমরা যেন তাদের কাছে এক্সপোর্ট করে আমাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করতে পারি। এবং ভারতের থেকে ইম্পোর্ট কমাতে হবে, চায়না থেকে ইম্পোর্ট কমাতে হবে। তাদের সাথে এক্সপোর্ট ইম্পোর্টের যে ঘাটতি, সেক্ষেত্রে তারা ইম্পোর্ট করছে বেশি, আমরা এক্সপোর্ট করছি কম, এই বাণিজ্য ঘাটতি কমাতে হবে। সেগুলো কিভাবে করা যায়, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার সেগুলো চিন্তা করবে। বিশেষ করে বাণিজ্য, অর্থনীতি, পরিকল্পনা কমিশন যে উপদেষ্টা, এরা সম্মিলিতভাবে ডিসিশন নেবে কিভাবে এই যে জটিল সমীকরণগুলো আমরা করতে পারি। এখানে কিন্তু আরেকটি দেশ কিন্তু বিশাল ফ্যাক্টর আমাদের ডেভেলপমেন্টে, তা হচ্ছে জাপান। জাপান কিন্তু অনেক সহায়তা দেয় এবং শুরু থেকেই দিচ্ছে। অর্থাৎ জাপানের ডিপ্লোমেসি ইকোনমি, অর্থাৎ আমাদের সাথে যে সুন্দর সম্পর্ক, সেটা কিন্তু চিরকালই বজায় রয়েছে। এক্ষেত্রে তাদের যে ফরেন ইনভেস্টমেন্ট, এটা আসুক, এটা আসলে আমাদের দেশ সেই কর্মসংস্থানের সৃষ্টি হবে। এবং ছাত্র আন্দোলন যেটা হয়েছিল সেটা কিন্তু এই কর্মসংস্থানের ব্যাপারে হয়েছিল, সরকারি চাকরির কোটার থেকেই কিন্তু হয়েছিল। অর্থাৎ ইনডাইরেক্টলি কর্মসংস্থানের বিষয়টা তারা চেয়েছিল, সরকারি চাকরিতে তাদের গ্যারান্টি, অর্থাৎ মেধার ভিত্তিতে তারা সরকারি চাকরিতে যেতে পারবে। তাহলে মূলত তারা গ্যারান্টিড জব চাচ্ছিল, অর্থাৎ আপনাকে এদেশের বিজনেস কে বাড়াতে হবে, এদেশে আপনার আয় বৃদ্ধি করতে হবে, এদেশের শিল্প কারখানা নতুন ইনভেস্টমেন্ট বাড়াতে হবে। নতুন ইনভেস্টমেন্ট বাড়ালে জব স্টেবিলিটি হবে, এবং ছাত্র জনতার যে ছাত্রদের যে দাবি ছিল সেইগুলো তারা কিন্তু আস্তে আস্তে কিন্তু সেখানে যখন অনেক জব সৃষ্টি হবে, তখন এই আন্দোলনে তাদের যে সফলতা সেটা তারা দেখতে পাবে যে হ্যাঁ, তারা জব পাচ্ছে এবং তারা মেধাভিত্তিতে জব পাচ্ছে। এটা তৈরি করতে হলে ব্যবসার পরিবেশ ঠিক করতে হবে, এবং যে এই যে মুভমেন্ট, সেই মুভমেন্টকে আপনারা নিরসন করতে হবে। এবং বাংলাদেশে দেখবেন, বাংলাদেশকে নিয়ে কিন্তু সারা পৃথিবীতে অ্যানালিসিস হচ্ছে, অনেক দেশ কিন্তু বাংলাদেশকে ফলো করছে। বিশেষ করে বিদেশিরা কিন্তু সর্বসময় বাংলাদেশের নিউজ পড়ছে, এবং তারা নিউজ দেখছে বাংলাদেশে কি হচ্ছে, বাংলাদেশে কি স্টেবিলিটি ফিরে আসছে কিনা, এই যে বাংলাদেশে করাপ্টেড কমছে কিনা, বাংলাদেশে
অর্থনীতি চাঙ্গা হচ্ছে কিনা, এগুলো যদি হয় এবং বেটার পজিশন তৈরি করা যায়, বেটার পরিবেশ এবং বিজনেস বিজনেস সিচুয়েশন যদি বেটার করা যায়, ওয়ান স্টপ সার্ভিস চালু করা যায়, তাহলে ফরেন যে ইনভেস্টমেন্ট সেগুলো কিন্তু আসবে। এই যে ফরেন ইনভেস্টমেন্ট কারণে বাংলাদেশে যে যে পরিমাণ বাংলাদেশ যে পরিমাণ ইনভেস্ট হলে বাংলাদেশের ন্যূনতম 1 থেকে 2 লক্ষ বা 5 লক্ষ ছাত্রদের যে কর্মসংস্থান হয়, সে জিনিসটার একটা পরিকল্পনা করতে হবে এই তত্ত্বাবধায়ক সরকার অর্থাৎ ইন্টিরিয়াম গভর্নমেন্টকে। কীভাবে 5 লক্ষ থেকে 10 লক্ষ কর্মসংস্থান তৈরি করা যায়, সেই ইনভেস্ট কীভাবে আনা যায়, ইনভেস্টারদের কীভাবে বাংলাদেশে তাদের কেমন পরিবেশ তৈরি করলে তারা ইনভেস্ট করে, সেটা কিন্তু তাদের একটা পরিকল্পনা এই মুহূর্তে করতে হবে। বাংলাদেশের কিন্তু আরেকটি দেখলাম এই যে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি সার্ককে আবার পুনর্জীবিত করতে চাচ্ছেন। তিনি এই অঞ্চলকে একটি ইউরোপীয় ইউনিয়নের আদলে তৈরি করতে চাচ্ছেন। তার এটা অনেক অনেক বড় ধরনের একটি কার্যক্রম। সেই কার্যক্রম করতে হলে ইন্ডিয়ার সাথে পাকিস্তানের যে প্রবলেম সেগুলো কমাতে হবে এবং বাংলাদেশকে শ্রীলঙ্কা, নেপাল সহ চায়না এই রিজনকে কোঅপারেশন করে আরও মজবুত করতে হবে। এটা যদি করতে পারেন তাহলে হয়তো আরেকটা ইউরোপীয় ইউনিয়ন এদেশে তৈরি হবে এবং ইউরোপীয় ইউনিয়নের আদলে যদি কোঅপারেশন হয় তাহলে এদেশের প্রত্যেকটি দেশে কিন্তু শিল্প, কলকারখানা এবং ইনভেস্ট এবং নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। বন্ধুরা, বিদায় নিচ্ছি, আমাদের দেখা হবে পরবর্তীতে।